সমবিভব তল। ইকুইপোটেনশিয়াল সারফেস। দেখো সমবিভব তল কনসেপ্টটা হচ্ছে, আমরা কি জানি, ধরো ধরো একটা আধান আছে, একটা চার্জ আছে প্লাস কিউ, একটা স্পেসে একটা চার্জ আছে প্লাস কিউ, তার থেকে আর ডিস্টেন্সে একটা পয়েন্ট যদি পি নাও, আর তুমি যদি এইদিকে ডিস্টেন্সে নিয়েছো, তুমি যদি এদিকে ডিস্টেন্সে নাও, সেটা ধরো আর ডিস্টেন্সে নিয়েছো পি ড্যাশ, তাহলে এখানে বিভবের মানটা পি ড্যাশ, পি বিন্দুতে বিভবের মানটা কত হবে? 1/4πε0 কিউ বাই আর। আর পি ড্যাশ বিন্দুতে বিভবের মানটা কত হবে? 1/4πε0 ইন্টু কিউ বাই আর। এবার ব্যাপারটা হচ্ছে যে বিভব যেহেতু স্কেলার রাশি, তার জন্য এখানে ডাইরেকশনটা যা আছে এখানে ঠিকঠাক উল্টো হয়ে যাওয়া সত্ত্বেও বিভবের মানে কিন্তু কোনো পরিবর্তন হবে না, কারণ বিভব একটা স্কেলার রাশি, তাই তো? মানে এরকম না যে আরটা আমি একবার এখান থেকে এদিকে নিচ্ছি, মানে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর নিচ্ছি তার জন্য এখানে পজিটিভ, আর এটা নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর নিচ্ছি বলে নেগেটিভ, তার জন্য এখানে মাইনাস হবে, এরকম কোনো কনসেপ্ট নেই। যেহেতু আধানটা প্লাস আছে ফর বোথ দ্য কেসেস, তার জন্য আমরা এটা বলতে পারি যে এই বিন্দুটা মানে পি বিন্দু বা পি ড্যাশ বিন্দু দুটোই যদি সেম ডিস্টেন্সে থাকে, তাহলে তাদের প্রত্যেকটা বিন্দুতে বিভবের মান সেম হবে। এরকম করে আমি যদি একটা প্রতিটা আর ডিস্টেন্সে প্রত্যেকটা বিন্দুকে নিয়ে নিই, প্রত্যেকটা বিন্দুতে তাহলে বিভবের মান কি হবে? সেম হবে, তাই তো? ভিপি হয়ে যাবে ভিপি ড্যাশ। তাহলে এরকম কি বলছি, আর ড্যাশ মানে আর ড্যাশ না, আর দূরত্বের প্রত্যেকটা বিন্দুতে ভি এর মান মানে পোটেনশিয়ালের মান ডিউ টু দ্য চার্জ প্লাস কিউ সেম হবে। এবার এইটাকেই বলা হয়, মানে এইটাকে না, এই জিনিসগুলোকে বলা হচ্ছে আমি প্রত্যেকটা সেম ভোল্টেজকে কালেক্ট করছি। এবার কালেক্ট করে তুমি যদি একটা ইমাজিনারি একটা প্লেন বা একটা কাল্পনিক তলকে কল্পনা করে নাও, যে তলের মধ্যে তুমি প্রত্যেকটা বিন্দুকে রাখতে পারো, সেই তলটাকে বলা হয় সমবিভব তল। মানে কি? একটা তল যার উপরে প্রত্যেকটা বিন্দুতে বিভবের মান সমান, একটা তল যার উপরে প্রত্যেকটা বিন্দুতে বিভবের মান সমান, ঠিক আছে? তো লেখো, কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যস্থিত কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যস্থিত কোনো তলের সব বিন্দুতে তড়িৎ বিভবের মান সমান হলে সেই তলকে সমবিভব তল বলে। তো দেখো, আমরা যদি একটা বিচ্ছিন্ন বিন্দু আধান নিয়ে নিই, ঠিক আছে? ধরো একটা বিচ্ছিন্ন বিন্দু আধান নিয়ে নিলাম, বিচ্ছিন্ন বিন্দু আধানের জন্য তার সমবিভব তলটা দেখবো, এটা দিয়েই হবে, কিন্তু এটা আরো ভালো মতো করছি, ঠিক আছে? বিচ্ছিন্ন বিন্দু আধানের জন্য সমবিভব তল হলো। তো ধরো তুমি প্রথমে এখান থেকে একটা প্লাস কিউ চার্জ নিয়েছো, ঠিক আছে? একটা চার্জ আছে প্লাস কিউ। এবার তার জন্য প্রত্যেকটা আর ডি, দেখো প্লাস কিউ চার্জটা এটা কিন্তু তুমি ভেবো না যে 2D, এটাকে ভাবো একটা পুঁতি টাইপের, পুঁতি হয় না, মুক্ত পুঁতি টাইপের, সে পুঁতি মানে গোলক, ছোট্ট ক্ষুদ্র গোলক।
যার হ্যাঁ 3D অবজেক্ট, ঠিক আছে। তার মানে ওর বলরেখা, এখান থেকে যে বলরেখাগুলো বেরোবে, তড়িৎ ক্ষেত্র রেখাগুলো, সেগুলো এদিক থেকেও যাবে, বোর্ড ভেদ করে ভেতরেও যাবে, আর চারদিকে ওপর নিচে তো যাবেই, ঠিক আছে। এবারে এই বলরেখাগুলোর প্রত্যেকটা নির্দিষ্ট দূরত্বে বিন্দুগুলোকে নিয়ে তুমি যদি একটা তল কল্পনা করো, সেটা দেখতে কি হবে? গোলকের মতো হবে, বৃত্তাকার হবে না কিন্তু। এটা যেমন এদিকে আছে, এটা কিন্তু ওপরের দিকেও আছে, এটা কিন্তু আবার ভেতরের দিকেও আছে। তাহলে দেখতে কি হবে? গোলকার হবে, ঠিক আছে, গোলকের মতো হবে। তো সেটাই, তাহলে দেখো আমি এরকম একটা সমবিভব তল পেতে পারি, আবার এরকম একটা সমবিভব তল পেতে পারি। এখানে কি হচ্ছে, এটার ক্ষেত্রে দূরত্বটা বেড়ে যাচ্ছে, এইটার ক্ষেত্রে বিভব আর এটার ক্ষেত্রে বিভব আলাদা, কিন্তু এই দুটো দুটো আলাদা আলাদা সমবিভব তল, কিন্তু এই তলের উপরে প্রত্যেকটা বিন্দুর বিভব সমান, আর এই তলের উপর প্রত্যেকটা বিন্দুর বিভব কি সমান, একই তলের উপরে প্রত্যেকটা বিন্দুর বিভবের মান সমান, ঠিক আছে। তাহলে বিচ্ছিন্ন বিন্দু আধানের জন্য সমবিভব তল কিরকম দেখতে হবে? গোলকাকার দেখতে হবে, গোলকাকার দেখতে হবে সমবিভব তল, ঠিক আছে। এবার সমবিভব তল কি একটাই থাকতে পারে? না, অজস্র থাকতে পারে, ঠিক আছে। মানে আমরা মানে সমকেন্দ্রিক গোলক যতগুলো নেব ততগুলো সমবিভব তল থাকতে পারে। সমবিভব তলের সংখ্যার সেরকম কোনো সীমা নেই, ঠিক আছে। মানে আমাদের যেটা দরকার আমরা সেটা সমবিভব তল হিসেবে কনসিডার করে নেব। এবার প্রশ্ন হচ্ছে, এখান থেকে তাহলে ফ্লাক্স গুলো রেখেছো তো, এইদিকে ফ্লাক্স বেরোচ্ছে, হলো। এবার আমাকে একটা জিনিস, এখানে একটা জিনিস খেয়াল করো, ধরো একটা বৃত্ত, আমি যদি ওকে ডিফারেন্সিয়েট করা শুরু করি, আমি ধরো জুম করছি, আমি প্রথমে এটা পাবো, তারপরে জুম করছি এটা পাবো, জুম করছি এটা পাবো, জুম করছি এটা পাবো। এটা দেখো দেখতে একটা স্ট্রেট লাইন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে একটা গোলক, তাকে যখন তুমি খুব বড় পরিমাণে জুম করবে, তাহলে ওর এই কার্ভেচারটা দেখতে সমতল হয়ে যাবে। তাহলে বিচ্ছিন্ন বিন্দু আধানের জন্য সমবিভব তল কিরকম আকারের হয়? গোলক আকারের হয়। কিন্তু এটাকে তুমি যখন অসীমে নেবে, মানে বিচ্ছিন্ন বিন্দু আধানের জন্য অসীমে কোনো একটা সমবিভব তল আছে, কোনটা অসীম? এটা অসীম হলো না, কিন্তু কেন অসীম বলছি? অসীম মানে কি? বিশাল বড় গোলক। অসীম আমি বলছি কি, যে অসীম দূরত্বে একটা বিন্দু আধান আছে, বিচ্ছিন্ন বিন্দু আধান, তার সাথে তার তার অসীম দূরত্বে অবস্থিত কোনো একটা সমবিভব তল, মানে কি ওই গোলকটার ব্যাসার্ধ অসীম, মানে বিশাল বড় গোলক। ওই গোলকের আমি যদি একটা যে কোনো পার্ট দেখি, সেটা কিন্তু সমতল হবে দেখতে। সমতল মানে এরকম প্লেন টাইপের দেখতে হবে, বুঝতে পারলাম? বলছি যে পাতি এই গোলকটাকে দেখো, এই গোলকটা, বা আমি যদি এটা 2D হিসেবে ধরি, এই বৃত্তটা ছোট্ট একটা পার্ট, এইটুখানি লেন্থ দেখতে কিরকম? স্ট্রেট লাইন, সরল রৈখিক, তাই তো? কিরকম দেখতে? স্ট্রেট লাইন, সরল রৈখিক। তো সেটা হিসেবে বলা যেতে পারে যে যেহেতু এই বৃত্তটার একটা ছোট্ট অংশ স্ট্রেট লাইন বা সরল রৈখিক, সেরকম আমি এবার এটাকে এখানে রাখলাম, রেখে অন্য কনসেপ্টে চলে আসো। আমি যদি একটা অসীম দৈর্ঘ্যের ব্যাসার্ধের গোলক কনসিডার করি, তাহলে সে অসীম দৈর্ঘ্যের ব্যাসার্ধের গোলকটা যে কোনো একটা অংশ ক্ষেত্রফল দেখতে, যে কোনো একটা ক্ষুদ্র অংশ দেখতে সমতলের মতো হবে, ঠিক আছে। গোলকটার একটা যে কোনো একটা অংশ দেখতে, ঠিক আছে। তাহলে কি বুঝতে পারলে যে, তাহলে আমি বলতে পারি বিচ্ছিন্ন বিন্দু আধানের জন্য অসীমে অবস্থিত কোনো সমবিভব তল দেখতে কিরকম হবে? তাহলে লেখো, অসীমে অবস্থিত অসীমে অবস্থিত সমবিভব তল তলের আকার সমতল হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো যে আমরা যখনই বিন্দু আধান নেব, তখনই তার সমবিভব তল কিরকম দেখতে হবে? গোলকাকার হবে।
আর যদি অসীমে নিই ওই সমবিভব তলটা, তাহলে দেখতে সমতল হবে, তাই তো? এবার প্রশ্ন হচ্ছে, চার্জ বা আধান, আধানের শেপ কি শুধুমাত্র বিন্দু আধানই হয়, নাকি অন্য অনেক রকমের আধান হতে পারে? আধানের উৎসের আকার, আধান উৎসের আকার কত রকমের হতে পারে? দেখো বেসিক্যালি সমবিভব তলটা যখনই আমরা পড়ছি তখনই আমরা দেখতে পাচ্ছি সমবিভব তল মানে আমি আধান থেকে যতটা দূরত্বে মানে একটা বিন্দু নিচ্ছি সেই সমান দূরত্বেই সবকটা বিন্দুকে নিতে হবে, তাই তো? তাহলে বাই ডিফল্ট আমি যদি একটা বিন্দু নিই তাহলে তার চারপাশের যে সমান দূরত্বের বিন্দুগুলো কালেক্ট করলে যে তলটা হবে সেটা দেখতে গোলক আকার হচ্ছে। তাহলে আর কি অন্য কোনো আকার হতে পারে, সেটা আমরা দেখে নেব, ঠিক আছে? তো হেডিং দাও। হুম। দেখো বিভিন্ন, হ্যাঁ বলো ভাই। বলো চাকরি। বিভিন্ন বিভিন্ন আধান সংস্থার, এই তো হেডিংটা লিখছি, জন্য সমবিভব তল। মানে কি যেটা ডিসকাস করলাম সেটা আর একবার বলার কথা বলছো? হয়েছে? তাহলে ফার্স্টে আমরা কি দেখতে পেয়েছি? ফার্স্টে আমরা বিন্দু আধান দেখে নিয়েছি। ছবি মানে এটা কিন্তু পরীক্ষা আসতে দেয়, হ্যাঁ সমবিভব তল আসতে দেয়। এটা একটা সমবিভব তল, একই দূরত্বে অবস্থিত এই গোলকটা, এটা একটা সমবিভব তল, এটাও একটা সমবিভব তল, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা একটা করে সমবিভব তল। আর নীল রেখাগুলো এগুলো কি লাইনস অফ ফোর্স, তড়িৎ ক্ষেত্র রেখা, ঠিক আছে? তো দেখো এটা হচ্ছে বিন্দু আধানের জন্য গেল। এবার ধরো দুটো বিন্দু আধান আছে কিন্তু পরস্পর বিপরীত চিহ্ন যুক্ত, ঠিক আছে? মানে ধরো প্লাস কিউ চার্জ আছে, আগে ছবিটা দেখে নেবে, হ্যাঁ? তাহলে মাইনাস কিউ চার্জ, আমি টাইম দেবো। মাইনাস কিউ চার্জ আছে, তাহলে বলো তো ফ্লাক্স কোনখান থেকে বেরোয় কোথায় গিয়ে মিট করে? প্লাস কিউ থেকে বেরোবে, মাইনাসে গিয়ে মিশবে, ঠিক আছে? প্লাস কিউ থেকে বেরোবে, মাইনাসে গিয়ে মিশবে। প্লাস কিউ থেকে লম্বভাবে বেরোবে, ঠিক আছে? বেরিয়ে তাহলে দেখো আমি ফ্লাক্স লাইন গুলোকে কন্টিনিউয়াস দিচ্ছিলাম আর সমবিভব তলগুলোকে ডটেড লাইন দিচ্ছিলাম, ঠিক আছে? এ থেকে যাবে ফ্লাক্স, তড়িৎ ক্ষেত্র রেখা। বলছি। মানে এগুলো ওই গিয়ে ঢুকছে, ঠিক আছে? ঠিক আছে, এরকম টাইপের কিছু হলো। আচ্ছা এখান থেকে একটা দিয়ে দিই, ঠিক আছে?
এবার দেখো আমি সমবিভব তলটা কনসিডার করব। টাচ যেন না করে, একটা পয়েন্টে যেন একটা পয়েন্টকে টাচ না করে, ঠিক আছে, মাথায় রাখবে। হ্যাঁ, আচ্ছা, সমবিভব তল মানে কি, আমাকে সেম ডিস্টেন্সে কিছু পয়েন্ট নিতে হবে, তাদেরকে ডটেড লাইন দিয়ে যোগ করতে হবে, ঠিক আছে। হলো, ঠিক আছে, তাহলে আমি এগুলো একটু বেশি বড় বড় করে দিই তাতে বোঝা যায়। এটা একটা সমবিভব তল, ঠিক আছে, এটা একটা সমবিভব তল। এবার দেখো সমবিভব তল যত আরো বেশি হবে না, এদিকটা আরো বেশি এক্সপান্ড করবে আর এদিকটা সংকুচিত হবে। কেন হবে আমি বলছি। ঠিক আছে, এটা গেল। এদিকে দেখো, আসতে দেয়, বিভিন্ন আধান সিস্টেমের জন্য সমবিভব তল আসতে দেয় পরীক্ষা। ঠিক আছে, এটা গেল কার জন্য, মাইনাস কিউ চার্জের জন্য, ঠিক আছে। ড্র করো। প্রশ্ন বলছে যে এগুলো এখানে কেন কুঁচকে গেছে, কাছাকাছি কেন, আর এগুলো কেন এখানে এক্সপ্যান্ড হচ্ছে, তাই তো, এটা হচ্ছে প্রশ্ন। তো দেখো, এটা কি তড়িৎ দ্বিমেরু, তার মানে কি দুটো আধানের মধ্যবর্তী দূরত্বটা খুবই কম, ঠিক আছে, খুবই স্বল্প ডিস্টেন্সে থাকে। তার কিন্তু তোমাকে যদি অল্প ডিস্টেন্সের মধ্যেই অনেকগুলো সমবিভব তলকে প্লেস করতে হয়, তখন বাই ডিফল্ট ওরা শ্রিঙ্ক করে যাবে, ঠিক আছে। কিন্তু এখানে তো ওদের ডিস্টেন্সের কোনো ঘাটতি নেই, তাই না, তাই জন্য এখানে ওরা ততটা বেশি স্পেসে আছে, ঠিক আছে, গ্যাপে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই জন্য ওরা গ্যাপে আছে, ঠিক আছে। এবার তুমি বলতে পারো কেন, এইটা যা দূরত্বে আছে এটাও সে একই দূরত্বে থাকুক, তাহলে কিন্তু নিউট্রালাইজ হয়ে যেত, ঠিক আছে, বিভব পেতাম না। মানে তুমি ভাবো, তুমি এখান থেকে এতটা দূরত্বে গেলে যা বিভব পাবে, এখানে কিন্তু ওই মাইনাস কিউ চার্জের এফেক্টটা ততটা নেই। আর তুমি এখান থেকে এখানে, মানে ধরো এই লালটা চল, এখান থেকে এখানে প্লাস কিউ এর জন্য যে বিভবটা তৈরি হচ্ছে, তার উপরে মাইনাস কিউ যে প্রভাবটা খাটাচ্ছে, তার ভ্যালুটা এখানে মাইনাস কিউ যে প্রভাবটা খাটায় আর প্লাস কিউ যে প্রভাবটা খাটায় তার উপর সমান হচ্ছে। তাহলে মোদ্দা কথা হচ্ছে স্পেস কম আছে, তার জন্য হয়তো সুইং করে যাচ্ছে। হলো, আচ্ছা, নাম্বার 2 গেল। নাম্বার 3 দেখো। আচ্ছা, নাম্বার 4, 4 তো 3, আচ্ছা নাম্বার 3, নাম্বার 3 হচ্ছে দুটো প্লাস, আচ্ছা, দুটি সমমানের ধনাত্মক আধানের জন্য দুটি সমমানের ধনাত্মক আধানের জন্য সমবিভব তল, ঠিক আছে। আচ্ছা, সমমানের ধনাত্মক আধানের জন্য আগে আমরা কি করব, তড়িৎ ক্ষেত্ররেখা এঁকে নিই, ঠিক আছে। এদিক থেকে বেরোচ্ছে, দুটোই প্লাস যেহেতু দুটোর থেকে বেরোবে, ঠিক আছে, এদিক থেকে বেরোচ্ছে,
দেখ এই জায়গাটা পাবো না, মাঝখান বরাবর কোনো তড়িৎ ক্ষেত্ররেখা হবে না। কেন হবে না? বিকর্ষণ করে সব, দেখো এরও প্লাস এরও প্লাস, তাহলে এরও তড়িৎ ক্ষেত্ররেখা এরও তড়িৎ ক্ষেত্ররেখা একই ধর্মের, একই টাইপের, তাই জন্য এরা পরস্পরকে বিকর্ষণ করে এদিকে গুটিয়ে দেয়। ঠিক আছে, হয়েছে। এদিকে দেখো, এবার আমি এদিকটাকে দেখবো। এদিকে দেখো, তড়িৎ ক্ষেত্র মানে আমি সমভাব তল কল্পনা করবো। বলো ভাই। না না, ডট ডট দিয়ে দেখাতে পারো, মানে বা অন্য একটা কালি থাকলে অন্য কালি দিয়েও দেখাতে পারো, ঠিক আছে, ডট ডট দিয়ে দেখানো তো ভালো। আচ্ছা দাঁড়াও দেখছি, দেখে নি তারপরে দেখছি। ভুলে গেছি, ডান দিকটা ভুলে গেছি। দেখো এই যে যেখানে বেশি স্পেস আছে না দুটো সমবিভব তলের মধ্যে, তার মানে এখানে তড়িৎ ক্ষেত্র কম আছে। যেখানে তড়িৎ ক্ষেত্র কম থাকবে সেখানে সমবিভব তলগুলো কম সৃষ্টি হবে, তার জন্য গ্যাপ থাকবে। আগের ছবিটাতে দেখো তাই হবে। ঠিক আছে, যেখানে গ্যাপ বেশি সেখানে তড়িৎ ক্ষেত্র কম। এখানে আর একটাকে ধরাবো। এবার দেখো এখানে দেখো আবার মিলে যাবে, এটা মার্চ করে যাচ্ছে। ঠিক আছে, ব্যাস এটা দাও ভাই, ছবি দাও দেখি। তাহলে কি বললাম, তার আগে দাঁড়াও, তার আগে কি বললাম যে যেখানে দেখো, তো দেখো এখানে দেখো সংযোগ তলগুলো দেখো বেশি ঘন সন্নিবিষ্ট, তার মানে এখানে তড়িৎ ক্ষেত্রের মান বেশি আছে। এখানে দেখো ঘন সন্নিবিষ্ট হবে, এখানে তড়িৎ ক্ষেত্রের মান বেশি আছে, মানে এটা আরো কাছে হবে। ঠিক আছে, আর যেখানে সংযোগ তলটা দূরে দূরে অবস্থিত, যেমন দেখো এই দুটো প্লাস চার্জের মাঝে, সেখানে কি বললাম, তড়িৎ ক্ষেত্রের তড়িৎ ক্ষেত্রের মান কম আছে। আচ্ছা, নাম্বার 4 দেখো, ধরো নাম্বার 4 বলেছে সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য সমবিভব তল অঙ্কন করো। সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য সমবিভব তল। সুষম তড়িৎ ক্ষেত্র মানে কি? মানে তড়িৎ ক্ষেত্ররেখার ঘনত্ব সর্বত্র সমান। ঠিক আছে, এরকম হয় যদি সমতল হয়ে যায়। ঠিক আছে,
তাহলে এখানে তড়িৎ ক্ষেত্ররেখাগুলো আমি লাল কালি দিয়ে এঁকেছি, আর সমবিভব তলটা আমি নীল কালি দিয়ে এঁকেছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সমবিভব তল এগুলো। তাহলে কিরকম দেখতে হবে? সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য সমবিভব তল সমতল হবে। ঠিক আছে, মানে কি বলতো, ভাবো দেখে কিছু কিছু সিনেমাতে আছে যেখানে একটা বন্দুক চালালে, মানে বন্দুকের একটা ফায়ারিং এ, মানে ধরো 15 থেকে 20টা গুলি ফায়ার হয়, একটা জাস্ট একটা ট্রিগার টিপবে পুরো অ্যামিউনিশন 15 থেকে 20টা গুলি যাবে। এবার 15 থেকে 20টা গুলি কিন্তু সেম ভেলোসিটিতে যায়। তাহলে 15 থেকে 20টা গুলি যদি সেম ভেলোসিটিতে যায়, তাহলে ভাবো ওরা এরকম পুরো একই ডিস্টেন্সে যাচ্ছে, একই টাইমে একই ডিস্টেন্সে যাচ্ছে। ঠিক আছে, এরম ভাবে যাবে, এরম ভাবে যাবে। ঠিক আছে, এরকম করে ধরো 15টা গুলি আছে, তাহলে কি হবে, ওটা টোটালটা তাহলে দেশলাই বাক্সের মতো, ভাবো দেশলাই কাঠি যার মাথাগুলো এরকম ভাবে সবকটা একই সেম ডিস্টেন্সে আছে। বুঝলে দেখতে কিরকম আমি কল্পনা করতে পারছি? কল্পনা করতে পারছো তো? দেখো সেটা করলে কি হবে, দেখতে একটা সমতলটা, মানে ওর ফ্রন্টটা মানে সামনের পোর্শনটা, অনেকগুলো তীর একসাথে গেল তাই পুরো ফ্রন্টটা ওরকম দেখতে হবে। তো ওটা দেখতে সমতলে হবে, প্রত্যেকটা সমতলের উপরে একটা ঠিক সমতল সমতল করে করে যাবে। বুঝতে পারলাম? তো সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য এটা। দেখো সমবিভব তলের বৈশিষ্ট্য, এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে সমবিভব তলের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য নাম্বার 1। হয়েছে? দেখো সমবিভব তলের উপরিস্থ কোন আধানকে, কোন আধানকে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিয়ে আসতে কোনো কার্য করতে হয় না। কোনো কার্য করতে হয় না। প্রমাণ পরীক্ষায় আছে। প্রমাণটা দেখে নি। ধরো একটা সমবিভব তল আছে, এবার এই সমবিভব তলের উপর প্রত্যেকটা বিন্দুর বিভবের মান সমান। আমি ধরো এ বিন্দু থেকে বি বিন্দুতে একটা প্লাস কিউ চার্জকে নিয়ে যাব। কোথা থেকে কোথায় নিয়ে যাব? এ থেকে বিতে। তাহলে আমি কি জানি, ওয়ার্ক ডান ইকুয়ালস টু কিউ ইন্টু ভিএ মাইনাস ভিবি, বিভব প্রভেদ। এবার দেখো ভিএ আর ভিবি দুটোরই বিভবের মান সমান। কেন? কারণ এ ও বি সমবিভব তলে অবস্থিত, আর সমবিভব তলের উপরিস্থিত যে কোনো বিন্দুর বিভবের মান সমান হয়। তাহলে যেহেতু ভিএ ইকুয়ালস টু ভিবি, তাহলে কিউ ইন্টু জিরো, দ্যাট মিনস জিরো, তাহলে ওয়ার্ক ডান জিরো। তাহলে আধানটা নিজে ফ্রিলি মুভ করবে, তোমাকে কোনো কাজই করতে হবে না, আধানটা নিজের থেকে মুভ করে যাবে। আচ্ছা, আমরা সেকেন্ড বৈশিষ্ট্যটা দেখি তাহলে। আমরা সেকেন্ড বৈশিষ্ট্যটা কি দেখছি, যে যেহেতু দেখো সমবিভব তলের উপরে অবস্থিত যে কোনো একটা বিন্দু থেকে অপর একটা বিন্দুতে একটা বিন্দু আধান বা যে কোনো একটা আধানকে তুমি যদি নিয়ে যাও, তোমাকে কোনো কাজ করতে হবে না। ঠিক আছে, এখান থেকে একটা প্রুফ করা যায় যে তড়িৎ
ক্ষেত্ররেখাগুলি সমবিভব তলকে সমকোণে ছেদ করে। 2 নম্বরের প্রমাণ আছে। এটা হচ্ছে সমবিভব তলের বৈশিষ্ট্য, পুরো লম্বভাবে বেরোবে। হলো? তাহলে প্রমাণ কি হবে? প্রমাণটা ধরো একটা সমবিভব তল আঁকলাম, এই সমবিভব তলের খুব কাছাকাছি দুটো বিন্দু নিলাম, এ বি, খুব কাছাকাছি। তাহলে খুব কাছাকাছি হলে এ আর বির মধ্যে ডিস্টেন্সটা একটা সরলরৈখিক ডিস্টেন্স হবে। এবার আমি ধরো একটা প্লাস কিউ আধানকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যাব, তাহলে ওর সরণ কত হচ্ছে? এ বি। এবার আমি ধরে নিলাম যে তড়িৎ ক্ষেত্ররেখা এই সমবিভব তলের সঙ্গে থিটা কোণে থাকে, মানে সমকোণে থাকে না, একটা নির্দিষ্ট কোণে থাকে, আমি ধরে নিলাম। ঠিক আছে? ধরো ই এই সমবিভব তলের সঙ্গে কত অ্যাঙ্গেল করে? থিটা। ই ওই সমবিভব তলের সঙ্গে কত অ্যাঙ্গেল করে? কোনখানে থিটা? কি বললাম? ধরে নিলাম যে আমরা কি জানি, যে আমরা এটা জানি যে তড়িৎ ক্ষেত্ররেখাগুলো সমবিভব তলকে সমকোণে ছেদ করে। এটা ধরেই আমরা আগের সব ছবিগুলো এঁকেছি, যে তড়িৎ ক্ষেত্ররেখা এঁকেছি, তার মধ্যে সব সমবিভব তলগুলো এঁকেছি যে লম্বভাবে ছিল। কিন্তু তার প্রমাণটা এখন করছি। ধরো যে তড়িৎ ক্ষেত্ররেখাগুলো যদি এভাবে যায়, সেটা সমবিভব তলের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে করে থাকে, ধরে নিচ্ছি। ঠিক আছে? এখান থেকে আমরা ডেরিভেশনটা করব। তো দেখো, যদি এটা হয় তাহলে আমি কি বলতে পারি? না যে আমি কিউ আধান কি, আচ্ছা আমরা কি এই ফর্মুলাটা জানি যে এফ ইকুয়ালস টু কিউই, ফোর্স ইকুয়ালস টু আধান ইন্টু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এটা আমরা জানি এই ফর্মুলাটা। ঠিক আছে? জানি তো? আচ্ছা, ওয়ার্ক ডানের ফর্মুলা কি? ওয়ার্ক ডান ইকুয়ালস টু এফ ডট এস, তার মানে কি? এফ এস কস থিটা, হ্যাঁ কি না? এফ এস কস থিটা। তাহলে দেখো তো, একটা প্লাস কিউ আধানকে যদি এ থেকে বি তে নিয়ে যাও এই সরলরেখা বরাবর, তাহলে এফ এর মান কত হবে? এফ এর মান হয়ে যাবে কিউ ই, আর এস কতটা সরণ হচ্ছে? এ বি কস থিটা। এটা হচ্ছে ডাব্লিউ। এবার এখানে ট্রিকটা হচ্ছে যে আমরা জানি সমবিভব তলের উপরে যে কোনো একটা আধানকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে গেলে কোনো কার্য করতে হয় না, তার মানে ওয়ার্ক ডানটা জিরো। তাহলে ওয়ার্ক ডান যদি জিরো হয়, তার মানে কি বলা যেতে পারে? কিউ ই এ বি কস থিটা ইকুয়াল টু জিরো। দেখো, আধান জিরো হতে পারে না, তড়িৎ ক্ষেত্র জিরো হবে না, এ বি লেন্থটাও জিরো না, তাহলে কে জিরো? কস থিটা জিরো। তাহলে থিটার প্রাইমারি ভ্যালু কি হবে? প্রিন্সিপাল ভ্যালু π/2, দ্যাট মিনস 90 ডিগ্রি। তার মানে বলতে পারো এই থিটাটা আসলে 90 ডিগ্রি কোণেই ছিল, তা নাহলে সম্ভব না। হলো? সুতরাং আমাকে এইভাবে আঁকতে হবে না, আমাকে এইভাবে আঁকতে হবে রেখাটাকে, ইটাকে আমাকে এইভাবে আঁকতে হবে। ঠিক আছে? এটা হবে ইয়ের প্রপার ডায়াগ্রাম। ঠিক আছে? তুমি এইভাবে আসবে, আমরা তো একটা প্রমাণ করলাম, তাই না? আচ্ছা দেখো, প্রপার্টি নাম্বার 3, তাই তো? প্রপার্টি নাম্বার 3 হচ্ছে গিয়ে, লেখো সমবিভব তলগুলি সমবিভব তলগুলি বেশি
তড়িৎ ক্ষেত্রযুক্ত স্থানে ঘন সন্নিবিষ্ট হয় এবং অপেক্ষাকৃত দুর্বল তড়িৎ ক্ষেত্রে কি হয়? ঘনত্ব কমে যায়। ঘনত্ব কমে যায় ইন দ্য সেন্স যে স্পেসিং বেড়ে যায়, ঠিক আছে? ঘনত্ব কমে যায়, এটা ভালো বাদ হলো না। তড়িৎ ক্ষেত্রে দুটি সমবিভব তলের মধ্যেকার ব্যবধান বৃদ্ধি পায়। এটা বাংলায় কোনো এক কথায় প্রকাশ নেই। ঘন সন্নিবিষ্টর এক কথায় প্রকাশ কি আছে? হ্যাঁ, তুমি পড়ো না? দেখো, কবিতায় কবিদের সবসময় এইটাই আকৃষ্ট করে, দূরে যাওয়াটা আকৃষ্ট করে না, ঠিক আছে? আরে চলো, আচ্ছা দেখো, ভেজাচ্ছি বেশি, ভেজাচ্ছি। চাটার একটা সীমা আছে, এই লেভেলে কিন্তু চাটে না। এদিকে দেখো, এবার এটা হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা কিভাবে হচ্ছে একটু দেখি। হ্যাঁ, আমাদের উচিত ছিল এটা আগে করে তারপরে ওটা করা, কিন্তু আমরা ফট করে ওটা আগে করে নিয়েছি, তাই জন্য ছবি আঁকাতে একটু অসুবিধা হয়েছে। তো দেখো, আমরা কি জানি, এখানে প্রমাণটা দেখো। এর প্রমাণটা হচ্ছে এরকম, আমরা জানি কি যে ই ইকুয়ালস টু মাইনাস ডিভি ডিআর বা ডিএক্স, তাই তো? এবার ধরো, যদি বিভব পার্থক্যটা যদি সেম করতে হয়, যদি ডিভি ইকুয়ালস টু ধ্রুবক হয়, মানে কি? ডিভি 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 এটা যদি ধ্রুবক হয়, তাহলে দেখো বাই ডিফল্ট ই প্রপোর্শনাল টু 1/dr হয়ে যাচ্ছে। মানে যেখানে ই, তাহলে তোমাকে যদি ই যেখানে বেশি সেখানে ডিআর মানে স্পেস বিটুইন টু কনজিকিউটিভ ইকুইপোটেনশিয়াল সারফেস, মানে দুটো পর দুটো সমবিভব তলের মধ্যেকার ব্যবধানটা কম হবে, ব্যস্ত অনুপাতে আছে। যেখানে ই বেশি সেখানে সমবিভব তলগুলোর মধ্যেকার ব্যবধান কম, যেখানে ই কম সেখানে সমবিভব তলগুলোর মধ্যে ব্যবধান বেশি। বোঝা গেল না? আমি ছবি এঁকে বোঝাচ্ছি। ধরো এটা ছিল প্লাস, এটা ছিল মাইনাস, ঠিক আছে? দেখো এখানে কি হচ্ছিল, এখানে এগুলো দেখতে এরকম হয়ে যাচ্ছিল, দেখতে যাচ্ছিল। তো দেখো, আমি এই বৃত্ত, তার মানে কি এই বৃত্তটা এই প্লাস থেকে এতটা দূরে গেলে তুমি যা বিভব পাচ্ছ, এই প্লাস থেকে তুমি এটা কাকে দিচ্ছে, তুমি প্লাস থেকে এইটুখানি গেলেই তুমি সেটা পেয়ে যাচ্ছ। তুমি প্লাস থেকে এতটা গেলে যা পাচ্ছ, তুমি প্লাস থেকে এতটা দূরে গেলে তাই পাচ্ছ বিভব। কেন হচ্ছে? আমি বলছি যে যদি ডিভিটা কনস্ট্যান্ট হয়, যদি ডিভিটা ফিক্সড হয়, ডিভি মানে কি, ধরো এইখান থেকে এই পার্থক্যটা, এটা একটা সমবিভব তল তো, বা ধরো এটা একটা সমবিভব তল তো, এই সমবিভব তলে ধরো প্রত্যেকটা বিন্দুরই বিভবের মান, মানে এই তলের উপরে প্রত্যেকটা বিন্দুরই বিভবের মান ধরো 10 ভোল্ট, আর এই দূরে অবস্থিত এই সমবিভব তলটা এর ধরো 12 ভোল্ট। তাহলে এই বিভব পার্থক্যটা কি 2 ভোল্টের বিভব পার্থক্য আছে। এই 2 ভোল্টের বিভব পার্থক্যটা তৈরি করতে এইখানে এতটা স্পেস লাগছে, আর এখানে জাস্ট এইটুখানি স্পেস লাগছে। কেন? তার কারণ
ইটা এখানে কম আর এখানে বেশি। তড়িৎ ক্ষেত্ররেখার ঘনত্ব এই মিডিলের রেঞ্জে একটা প্লাস একটা মাইনাস তড়িৎ দ্বিমেরুর মাঝের রেঞ্জে অনেক বেশি, তার জন্য এখানে বিভবটা তুমি কম ডিস্টেন্সে অ্যাচিভ করে ফেলতে পারছো। যেহেতু ইটা বেশি তাই ডিআরটা কম হলেই তুমি সেম ডিভিটা অ্যাচিভ করে ফেলতে পারছো, কিন্তু এখানে যেহেতু ইটা কম তাই সেম ডিভি অ্যাচিভ করতে তোমাকে বেশি ডিস্টেন্স যেতে হচ্ছে। তাহলে এটাই বলছি যে তোমাকে যদি সেম ডিভি কভার করতে হয় তাহলে ই যেখানে বেশি সেখানে তোমাকে কম আর কম ডিআর ডিফারেন্স ইন ডিস্টেন্স, ঠিক আছে, নিতে হবে। আর যেখানে বেশি ডিআর সেখানে কম ই থাকবে বা কম ইতে বেশি ডিআর নিতে হবে। বোঝা গেল? হ্যাঁ, এটা করে নেবে, এটা প্রমাণটা। আচ্ছা, এর পরের বৈশিষ্ট্য নাম্বার 4, বলছে পরিবাহীর তড়িতাহিত পরিবাহী টু বি ফ্যাক্ট। তড়িতাহিত পরিবাহীর পৃষ্ঠ একটি সমবিভব তল। তাই আধানগুলি স্থির থাকে। আচ্ছা, এটার যদি বলে কেন কারণ, এটা প্রমাণ তো নেই, এটা কোনো ম্যাথমেটিক্যাল প্রুফ নেই, এটার কারণ দিতে পারে। কারণ হিসেবে কি বলবে? বলবে যে লেখো আহিত পরিবাহীর পৃষ্ঠ দুটি বিন্দুর পৃষ্ঠের ওপর অবস্থিত দুটি বিন্দুর আহিত পরিবাহীর পৃষ্ঠের ওপর অবস্থিত দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ সৃষ্টি করা হলেও সেক্ষেত্রে উচ্চ বিভব সম্পন্ন বিন্দু থেকে নিম্ন বিভব সম্পন্ন বিন্দুতে আধানগুলি চলাচল করবে যতক্ষণ না দুটি বিন্দুর মধ্যেকার বিভব পার্থক্যের মান সমান হয়। বিভব পার্থক্য কেন? যতক্ষণ না দুটি বিন্দুর বিভবের মান সমান হয়। যতক্ষণ না দুটি বিন্দুর বিভবের মান সমান হয়। বিভবের মান সমান হয় যতক্ষণ না দুটি বিন্দুর বিভবের মান সমান হয়। বিভব সমান হওয়ার পর এই প্রবাহ বন্ধ হয়ে যায়। সুতরাং আধান স্থির থাকবে। তারপরে আধান স্থির থাকবে। হয়েছে? আচ্ছা, সমবিভব তল গেল। এরপরে কনসেপ্ট হচ্ছে তড়িৎ স্থিতিশক্তি। কনসেপ্ট, পরের চ্যাপ্টার না।
যতটা শেষই হচ্ছে না, কি বলবো, এত কম। জানতা নেই জি, জানি না। তড়িৎ স্থিতিশক্তি হবে, ঠিক আছে, তোমার সাথে কথা বলতে বলতে ভুল লিখে দিলাম। দেখো তড়িৎ স্থিতিশক্তি, দেখো স্থিতিশক্তি মানে কি বলেছিলাম, দেখো তড়িৎ স্থিতিশক্তি কি, তড়িৎ ক্ষেত্রের একটা বৈশিষ্ট্য, তাই তো। তড়িৎ ক্ষেত্রফল বলে যেমন তড়িৎ ক্ষেত্রের একটা বৈশিষ্ট্য, তড়িৎ স্থিতিশক্তিও সেরকম তড়িৎ ক্ষেত্রের একটা বৈশিষ্ট্য, কিন্তু এটা হচ্ছে অবস্থান, অবস্থান অপেক্ষক। তড়িৎ স্থিতিশক্তি হচ্ছে একটা অবস্থান অপেক্ষক, মানে একটা নির্দিষ্ট অবস্থানে তড়িৎ স্থিতিশক্তি নির্দিষ্ট থাকে, তো ওখানে অন্য কোনো যে কোনো আধানে আসুক না কেন তাই থাকবে, ঠিক আছে। এবার আমাকে তড়িৎ স্থিতিশক্তি বের করতে দিয়েছে, আমি কি করব, আমাকে বলেছে কোন তড়িৎ স্থিতিশক্তি মানে কোন আধান সংস্থার, কোন আধান সংস্থার স্থিতিশক্তি কত হবে, ঠিক আছে। তো লেখো কতগুলি বিন্দু আধানকে কতগুলি বিন্দু আধানকে অসীম দূরত্ব থেকে অসীম দূরত্ব থেকে কতগুলি নির্দিষ্ট অবস্থানে এনে কতগুলি নির্দিষ্ট অবস্থানে এনে একটি সংস্থা গঠন করতে মোট যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই আধান সংস্থার তড়িৎ স্থিতিশক্তি বলে। তাকে ওই আধান সংস্থার তড়িৎ স্থিতিশক্তি বলে। তো দেখো এই প্লাস কিউ আধানটার জন্য ওর থেকে আর দূরত্বে অবস্থিত একটা বিন্দু এতে বিভব কত হবে, VA হয়ে যাবে তোমার 1/4πε0 Q/R। এবার ধরো একটা আধান আছে, আর একটা আধান আছে Q1 আধান, সে কোথায় আছে, সে অসীমে আছে। কোথায় আছে, অসীমে। এবার যদি অসীমে থাকে তাহলে ওখানে পোটেনশিয়াল 0, তাহলে অসীমে থাকা অবস্থায় ওই Q1 চার্জের উপরে কৃতকার্য W1 equals to Q1 into V, ভিটা কত অসীমে 0, তাহলে Q1 into 0 that means 0। তাহলে অসীমে অবস্থিত কোনো একটা প্লাস Q1 চার্জের ওপর কৃতকার্য 0। এবার আমি ওই প্লাস Q1 চার্জকে অসীম থেকে আমাদের তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুতে নিয়ে আসছি, কিন্তু এই এ বিন্দুতে, তাহলে দেখো এখানে বিভব ছিল 0, এখানে বিভব কত, VA, তাহলে বিভবের পার্থক্য কত হলো, VA মাইনাস 0, ঠিক আছে, মানে VA। তাহলে এ বিন্দুতে থাকা অবস্থায় কি বলতে পারি বলতো, W2 মানে কি হয়ে যাচ্ছে, Q1 সেম চার্জই কিন্তু ইন্টু VA মাইনাস
0। তাহলে Q1, আমি এখানে না সাইনের কনভেনশনে যাচ্ছি না, যে আমি কাজ করছি যেহেতু তার জন্য মাইনাস চার্জ, মাইনাসে মাইনাসে কেটে গেল, ঠিক আছে, এটা তো আমি আসছি, আমি পাঁচই করে যাচ্ছি। হ্যাঁ, সাইন কনভেনশনটা আগে করেছিলাম, সেখানে দেখে নেব। আচ্ছা, Q1 ইন্টু VA কত বলেছে গো এখানে? 1/4πε0 Q/R। তাহলে দেখো আলটিমেটলি কি হয়ে গেল ফর্মুলাটা, 1/4πε0 Q1/R। এটা হয়ে গেল আমাদের কোন একটা বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য আর দূরত্বের কোন একটা বিন্দুতে স্থিতিশক্তির ফর্মুলা 1/4πε0 Q1/R। হ্যাঁ, ইউ কোনটা জিরো হয়েছে স্যার? কোন রাশি? ধরো এবার সিস্টেম অফ চার্জেস আছে, ঠিক আছে, সিস্টেম অফ চার্জেস ধরো আছে, মানে ধরো Q1 চার্জ আছে, Q2 চার্জ আছে, Q3 চার্জ আছে। এবার Q1 থেকে Q2 এর মধ্যেকার ডিস্টেন্সটা হচ্ছে R12। তুমি বলছিলে স্যার R12 হচ্ছে, আর কেন হচ্ছে 12 না, ওটা R1, Q1 Q2 এর মধ্যেকার ডিস্টেন্স R12, ঠিক আছে, Q2 Q3 এর মধ্যে ডিস্টেন্স R23, 13 ডিস্টেন্স R13। এটা গেল? এটা তোমার নোটে, তুমি তোমার নোটেশন দিতে পারো, কিন্তু সেটাই মেনটেন করবে, ঠিক আছে। হ্যাঁ, ওটা ওরা বলছে, তুমি তোমার নোটেশনও দিতে পারো, কিন্তু তুমি যদি তোমার নোটেশন দাও তাহলে তুমি তোমারটাতে ফিক্স রাখবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে আর 1 2 এই আর এটা হচ্ছে 1 3, আর এটা হচ্ছে R 2 3 গেল, ঠিক আছে। তাহলে এই টোটাল সিস্টেমটার স্থিতিশক্তি 1/4πε0 ইন্টু, প্রথমে আমি দেখো এই দুটো বের করবো, Q1 ইন্টু Q2 ডিভাইডেড বাই R12 প্লাস Q2 Q3 ডিভাইডেড বাই R23, এটা Q1 Q3 ডিভাইডেড বাই R13, ঠিক আছে, ব্যাস, এটা হচ্ছে স্থিতিশক্তি টোটাল সিস্টেম চার্জ। আচ্ছা, এর পরের কনসেপ্ট, তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে, হ্যাঁ, করতে কৃতকার্য এবং দ্বিমেরুর স্থিতিশক্তি, এবং দ্বিমেরুর স্থিতিশক্তি, ঠিক আছে। তো চলো ছবি আঁকি। ই আচ্ছা, দেখো এই তড়িৎ দ্বিমেরুটা এরকম একটা সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে আছে। এবার আমি ধরো তড়িৎ দ্বিমেরুটা ডাবল, মানে মানে হ্যাঁ, মানে এটার থেকে এটা দূরত্বটা 2D রাখলাম, যাতে অর্ধেক করলে কি হবে বলতো, ফ্যাক্টরটা না আসে, ঠিক আছে। আচ্ছা দেখো, -Q আধানের ওপরে ক্রিয়াশীল বলটা এদিকে কাজ করবে -QE হিসাবে, আর এখানে +QE হিসাবে বলটা কাজ করবে, ঠিক আছে। তাহলে সমমানের বিপরীত মুখী বল কাজ করছে বলে এখানে টর্ক ক্রিয়েট হবে, আর এই টর্কের মানটা কিন্তু আমরা আগে বের করে নিয়েছি, PE sin থিটা, কারেক্ট আছে, মানে P ক্রস E, তাই তো। পিটা কি মানে করে নিয়েছি, মানে আজকে না, মানে অনেকদিন আগে আমরা থিওরিতে করে নিয়েছি টর্কের, গাউসের আগে বোধহয়। আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে তাহলে ওটা, আমি তোমাকে এই কনসেপ্টটা আমি কিছুক্ষণ বাদে বলছি, হ্যাঁ, এটা কি করে আসছে টর্কটা।
তাহলে ধরে না টর্ক ইকুয়ালস টু কি পিই সাইন থিটা, এটা আমরা জানি। হ্যাঁ, এখান থেকে আমি শুরু করবো এর পরেরটা, যে তাহলে টর্কটা কি, টর্ক ইজ এ অ্যানালোগাস টু দা, মানে টর্ক তুমি যদি দেখো রোটেশনাল মেকানিক্স এ টর্ক মানে হচ্ছে কি লিনিয়ার, মানে ওয়ান ডাইমেনশন বা নর্মাল কাইনেমেটিক্স বা মেকানিক্সে আমরা ফোর্স কে পাই, তাই তো? তাহলে ওয়ার্ক ডান মানে কি হয়ে যায়, কৃতকার্য মানে কি হয়ে যায়, বল গুণ সরণ। এবার এটা যেহেতু অ্যাঙ্গুলার রিপ্রেজেন্টেটিভ অফ ফোর্স, তাই তো? হ্যাঁ, তাহলে আমরা এখানে ধরে নেব যে আমরা এই টর্কটা ধরো এই ডাইপোলটাকে থিটা অ্যাঙ্গেলে, ডি থিটা অ্যাঙ্গেলে ধরো রোটেট করলাম। কত অ্যাঙ্গেলে রোটেট করলাম? ডি থিটা অ্যাঙ্গেলে ধরো রোটেট করলাম, এতটা এরকম একটা পজিশনে ডি থিটা অ্যাঙ্গেলে রোটেট হলো। তাহলে ওয়ার্ক ডান কত হয়ে যাবে, ডি ডাব্লিউ ইকুয়ালস টু টাউ ইন্টু ডি থিটা। ঠিক আছে, ডি থিটা হয়ে গেল। তাহলে দেখো আমি এখানে বসাতে পারি টাউ এর ভ্যালু, টাউ মানে কি পিই সাইন থিটা ডি থিটা, এটা হচ্ছে ডি ডাব্লিউ। ঠিক আছে, for d theta angular displacement we have to work done on dw। ঠিক আছে, মানে d theta পরিমাণ কৌণিক সরণের জন্য কৃতকার্য dw। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার আমরা এটাকে ধরো ইন্টিগ্রেট করছি, ধরো আমাকে থিটা 1 অ্যাঙ্গেল থেকে থিটা 2 অ্যাঙ্গেলে রোটেট করতে হবে। তার জন্য ধরো 0 থেকে w dw ইকুয়ালস টু ইন্টিগ্রাল অফ থিটা 1 টু থিটা 2 PE সাইন থিটা ডি থিটা। আচ্ছা, এটা কত যাচ্ছে ডাব্লিউ, তাই তো? আচ্ছা, পিইটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, সাইন থিটার ইন্টিগ্রেশন কি হয় মাইনাস কস থিটা, হ্যাঁ কি না? তার লোয়ার লিমিট থিটা 1 আপার লিমিট থিটা 2, তাহলে যদি বসাও তাহলে কত হয়ে যাবে পিই মাইনাস কস থিটা 2 মাইনাস অফ মাইনাস কস থিটা 1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে কত হয়ে যাচ্ছে পিই cos theta 1 minus cos theta 2। ঠিক আছে, PE cos theta 1 minus cos theta 2। হ্যাঁ বলো ভাই, হয়েছে তোমার টোকা? হ্যাঁ, হ্যালো, হয়েছে টোকা হয়েছে? হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো, হয়ে গেল। এর আন্ডারে স্পেশাল কেস, ঠিক আছে, তুমি জানো আর আমি জানি জানি চোরাবালি কতখানি গিলেছে আমাদের রোজ, তাই তো? আচ্ছা দেখো, ধরো এদিকে ই আছে, ধরো ইনিশিয়ালি ডাইপোলটা এইভাবে আছে মাইনাস কিউ প্লাস কিউ, মানে এই দিক বরাবর পি কাজ করছে। ঠিক আছে, এবার আমি এটাকে ধরো, তার মানে কি থিটা ওয়ানটা কত 90 ডিগ্রি, থিটা ওয়ানটা কত 90 ডিগ্রি। এবার আমি এটাকে রোটেট করে থিটাতে নিয়ে যাব। কততে নিয়ে যাব, থিটা, থিটা অ্যাঙ্গেলে রোটেট করলাম, তাহলে থিটা টুটা হয়ে যাচ্ছে থিটা। তাহলে বলে ইউ কত বেরিয়েছে, পিই কস থিটা 1 মাইনাস কস থিটা 2। তাহলে যদি কোনো একটা ডাইপোল ইনিশিয়াল কন্ডিশনে লম্ব, হ্যাঁ, যদি কোনো একটা ডাইপোল ইনিশিয়াল কন্ডিশনে তড়িৎ ক্ষেত্রের সাথে লম্বভাবে থাকে, তাকে যদি তোমাকে থিটা কোণে ঘোরাতে হয়, তাহলে তার মধ্যেকার স্থিতিশক্তির পরিবর্তন হয়ে যায় cos 90 ডিগ্রি মাইনাস cos থিটা, তাহলে মাইনাস পিই cos থিটা। এটা হচ্ছে কেস নাম্বার 1। করো সেকেন্ড অ্যান্ড লাস্ট কেস। জীবনে হচ্ছে ভালো প্রশ্ন শিখেছো মাথা, ভালো প্রশ্ন।
আর নিশ্চয়ই হতো, কিন্তু দিলাম কেন? কারণ ভালো লাগবে, উপরটা নিচটা নিচটা ফাঁকা ফাঁকা থাকবে, ঠিক আছে? ইচ্ছা এসব জিজ্ঞাসা করো কেন বলো তো? দেখো, ধরো ডাইপোলটা প্রথমে এরকম একটা পজিশনে ছিল, এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ, তার মানে ডাইপোল মুভমেন্টটা কোন দিকে? অ্যালং ডাইপোল দ্বিমেরু ভ্রামকের দিক সবসময় ঋণাত্মক থেকে ধনাত্মক দিকে হয়। ও পি কিউ আর এসছি না, ও ওপো বলে লাভ নেই, দ্বিমেরু ভ্রামকের দিক সবসময় মাইনাস থেকে প্লাসের দিকে, ঠিক আছে? তাহলে পি আর ই পরস্পর সমান্তরাল এবং একই দিকে আছে, তাই তো? তাহলে অ্যাঙ্গেল বিটুইন পি অ্যান্ড ই কত? 0। তার মানে দেখো, আমি ধরো এবার আমি ডাইপোলটাকে থিটা অ্যাঙ্গেলে ঘোরাচ্ছি, তার মানে আমার এখানে থিটা ওয়ানটা কত? 0 ডিগ্রি, আর থিটা টুটা কত? থিটা। তাহলে বলো আমার এখানে স্থিতিশক্তি কত হবে? পিই cos থিটা ওয়ান মাইনাস, হ্যাঁ, পিই cos 0 ডিগ্রি মাইনাস cos থিটা। তাহলে পিই 1 মাইনাস cos থিটা, এটা হচ্ছে ইউ। হলো? তাহলে এটা কিন্তু, আচ্ছা, এই যে এই পজিশনটা দেখতে পাচ্ছ অ্যালং ই, ই এর সমান্তরালে যখন ডাইপোল থাকে, সাম্যাবস্থান বলে। কি বলে? ই এর সমান্তরাল অবস্থানকে কি বলে? সাম্যাবস্থান। মানে তুমি ডাইপোলকে যখনই যে কোনো পজিশনে রাখো না কেন, ও বাই ডিফল্ট কোথায় আসতে চাইবে? সাম্যাবস্থানে আসতে চাইবে, এরকম পজিশনে ও প্যারালাল টু ই আসতে চাইবে সব সময়। মানে ওর স্থিতিশক্তিটা ওই পজিশনে আসলে বলতে পারো যে, হ্যাঁ, এটা আমাদের শেষ। আমাদের আরো আছে, কিন্তু করবো না, ওগুলো অঙ্ক করার সময় ঠিক হয়ে যাবে।